আগের দিনগুলা যে কত আনন্দে কেটেছে। আগে বিয়ের বাড়ির কথা মনে হলে বা কেউ যদি দাওয়াত দিয়ে যেত তখন মনে হতো যে আজকে কি আনন্দই না, বিয়ের বাড়িতে যাওয়ার পর পরে আনন্দ করব। কিন্তু দেখেন এখন সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু চেঞ্জ হয়ে গেছে, পাল্টে গেছে। অনেক কিছুতে এখন বাধা বিপত্তি এবং মন খারাপ, কিছুই ভালো লাগে না। আসসালামু আলাইকুম আমার কলিজার আপুরা ভাইয়ারা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেকে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আজকে চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা 2 দিন মিলে হচ্ছে ব্লগ। ঈদের পরের দিন রাত সন্ধ্যার দিকে আর তার পরের দিনের ব্লগ মিলে কিন্তু একটা ব্লগ করছি। যেহেতু ছোট ছোট ব্লগগুলো এক জায়গায় আমি জোড়া লাগিয়ে ব্লগগুলো আমি তৈরি করছি আপনাদের জন্য, যেন আমি নিয়মিত থাকতে পারি। তো এটা হচ্ছে আমার পাড়া প্রতিবেশী বলা চলে এবং আমার দুঃসম্পর্কের আত্মীয়স্বজনও বলা চলে। আমার বাড়ি যেখানে আপনার ভাইয়ার ভাগভাগি যে আছে, আমার রাস্তার ওই পারে যে বাসা আছে, তো সেই বাসায় আমার পাড়া প্রতিবেশী বলি। ভাবি আছে, ভাইয়া আছে, কারণ ওরা একটু এখন আপাতত ওদের একটু সমস্যা চলছে। তো ওর ভাইয়ের একটু অ্যাক্সিডেন্ট করে সে বিছানাতে পড়ে আছে, তার মাজার হাড় ভেঙে গেছে। তো বড় ধরনের 4 মাস ধরে সে বিছানাতে পড়ে আছে। আর এই ভাবিটা ভাইয়ের সবসময় কেয়ার করে। তো এই ভাবিরই মেজো ছেলের বিয়ে, সে পছন্দ মতো সে বিয়ে করবে। তো আজকে তাদের একটু টুকটাক একটু ক্ষীর খাওয়ানো আছে। তো বেশ কয়েকজনকে, শুধু হাতে গোনা মানুষকে ডেকেছে, সবাইকে ডাকতে পারেনি যেহেতু ওদের হাতের অবস্থা ভালো না, যেহেতু বাড়ির মুরব্বি অসুস্থ পড়ে আছে। তাহলে কিভাবে করা যায়? তো আমাদের সমাজ আছে, তো ভাই সমাজের কাছে বলে দিয়েছে যে আমি তো পারবো না, আমার তো অবস্থা এখন ভালো নাই। তো আমি এবার আমার ছেলের বিয়েতে আমি তোমাদের কাউকে আমি দাওয়াত দিতে পারবো না। কিন্তু আমি তখন জিজ্ঞাসা করলাম যে ভাই তাহলে আমাদেরকে কিভাবে বললেন? বলছে দেখো, তোমরা হচ্ছে আমার আত্মীয়র থেকে বেশি, কারণ তোমরা আমার পাশে থাকো, আমার যখন বিপদ টিপদ লাগে তোমরাই কিন্তু সবার আগে আসো। এজন্য আমি প্রত্যেক যে কয়েকটা ঘর আছে, আমি প্রত্যেক ঘর থেকে আমি একজন করে বলেছি যে একটু আমার ছেলের মুখে ক্ষীরটা দিয়ে যা, যেহেতু তার প্রথম ক্ষীর। তো তোমরা আমার পাশে থাকবা। তা আমি বললাম যে ঠিক আছে ভাই, আমার তো এমনি আসতে ইচ্ছা করছিল না। তো যাই হোক, আসতে পেরে ভালোই লাগছে। তো মূল কথা হচ্ছে যে আমার আজকে একদম ইচ্ছা করছিল না, যেমন একটা গরম তেমন শরীরটা খুবই খারাপ করছে, মনটাও ভালো নাই। তো আপনাদের ভাইয়া বারবার বলছে যে যেহেতু ডেকে গেছে, যদি না যাও তাহলে খারাপ ভাববে। আর তো তুমি যাও, যে কিছু খাও না খাও একটু মুখে ক্ষীরটা দিয়ে তারপরে চলে আসো। তো এইভাবে আমার ছোট মেয়েকে নিয়ে প্রায় আমার 8টা সাড়ে 8টা বেজে গেছে। তো আমি গেলাম, তো যে দেখলাম যে কেউ ওখানে ভিডিও করছে না। তো আমি ভাবলাম যে একটু ভিডিওটা করে নিই, যেহেতু এই ছেলেটা আমাদের সামনেই বড় হলো। সে অনার্স পড়াশোনা শেষ করেছে, মাস্টার্সে ভর্তি হয়েছে রাজশাহীতে। আর ওখানে যে ওর সাথে যে পড়ে তার সাথে তার একটা রিলেশন হয়েছে এবং তাদের পছন্দ করেই তাদের বিয়ে। তো এখনকার যুগে বাবা মারা কিন্তু এটাকে সব অন্য চোখেই দেখে, কারণ আগের মতো আর নিয়ম নাই। এখন ছেলেরা যেখানে পছন্দ করবে সেখানেই বাবা মারা রাজি, যে বাবা তুই তো সংসার করবি, তোর পছন্দই আমাদের পছন্দ। তো এইভাবে আমি প্রথমে বললাম যে ভাই আমরা প্রথমে ক্ষীর দিব না, ক্ষীর কিন্তু শুরুতেই বাবা মাকেই দিতে হয়। তো আপনি একটু কষ্ট করে ক্ষীরটা বসে দেন, যেহেতু ভাই বসে থাকতে পারছে না বেশিক্ষণ। উনার হচ্ছে মাজার হাড় একদম ভেঙে গেছে, মানে খুবই সমস্যা। উনি ট্রিটমেন্ট নিবে সেই অবস্থাও তার নাই। তো যাই হোক, এখন আল্লাহ জানে তাকে সুস্থতা দান করে। আর বাসায় ছেলের বউ নাই, একটা বড় ছেলের বউ ঢাকায় থাকে, তার বড় ছেলে গার্মেন্টসে চাকরি করে, সেই সূত্রে দুই জনে ঢাকায় থাকে। তো ঈদের ছুটিতে বাসায় এসছে বিধায় এখানে একটু ছোটোখাটো একটা আয়োজন করা হয়েছে। তো এখানে ভাই তার ছেলের মুখে ক্ষীরটা দিচ্ছে, তো আমি একটু এই স্মৃতিটুকু আমার মোবাইলে আমি একটু নিয়ে নিলাম, কারণ মানুষের বলা যায় না কে কখন দুনিয়া থেকে চলে যায়, কে থাকে কে চলে যায়। প্রত্যেক জনার একটা থাকে, স্মৃতি হয়ে থাকে মোবাইলে, যদি যার কাছেই থাকুক না কেন, তখন বলতে পারবো যে হেরে এই ভাইটা ছিল বা অমুকজন ছিল আমার ভিডিওতে আছে। তো সেই ভেবে কিন্তু আমি ভিডিওটা করছি। তো একে একে সুন্দর করে ক্ষীর দেয়া হচ্ছে। তা আমি আবার বললাম যে কি বাবা তোমার কি নাই, টুপি নাই, সাদা টুপি নাই? তো বলছে যে সাদা টুপি খুঁজে পাচ্ছি না, তো যে কালকে যেটা পরে বিয়েতে যাব সেই টুপিটাই আজকে মাথায় পরে নি। তো ঠিক আছে,
টুপি পরা যেহেতু লাগবে বলে মুরব্বিরা বলে, তো সেইভাবে টুপিটা সে পরে নিল। আর এখানে একে একে সবাই মিলে বেশি হাতে গোনা হয়তো 4-5 জনকে ডেকেছে আমাদের আশেপাশে যে কয়জন থাকি, আর বিশেষ করে আর বাইরের কাউকে সেভাবে দাওয়াত দেয়নি। তো এই তো এখানে একে একে ক্ষীর দিচ্ছে, আর একটু পরে হয়তো আমিও এখন ক্ষীর দিব, দিয়ে আমি আর বেশিক্ষণ এখানে থাকবো না, বাসায় চলে যাব, যেহেতু আমি বোরখা পরে গেছি, প্রচুর পরিমাণে গরম। আর জানেন তো যে বৃষ্টি হয়নি রাজশাহীতে, প্রচুর গরম, প্রচুর গরম গ্রামে, মানে আকাশটাও যেমন মেঘলা হয়ে আছে ঠিকই, কিন্তু বাতাস আর হচ্ছে না, গাছ মনে হচ্ছে জড় পদার্থ হয়ে জড়ো লেগে দাঁড়িয়ে আছে। তো এটা হচ্ছে ছেলের মা ছেলেকে মানে ক্ষীর দিচ্ছে। তো যাই হোক, ভালো লাগছে দেখতে, এই মুহূর্তগুলো কিন্তু খুব মজা লাগে এবং স্মৃতিময় হয়ে থাকে। পাশে ছেলের দুলাভাই বসে আছে, তার পাশে আবার ছেলের খালাতো ভাই বসে আছে। তো ওরাও কিন্তু ছেলের সঙ্গে ওরাও ক্ষীর খাচ্ছে, একটু একটু করে, যে ক্ষীর খাওয়াচ্ছে ওদেরকেও দিচ্ছে। তো এখানে মনে হলো যে আমিও একটু ক্ষীরটা খাইয়ে দিই, যেহেতু আর মনে হয় খাওয়ানোর লোক আর নাই। তো আমার ছোট মেয়েকে বললাম যে তুমি একটু তাহলে আমাকে একটু ক্যামেরাটা ধরে দাও, আমি একটু ক্ষীরটা খাওয়াই নিই। তো এটা বললাম, বলার পরে দেখছি যে না, এখানে আমার একটা চাচা শ্বশুর আছে, উনি উঠে বসে গেল যে তাহলে ক্ষীরটা আমি আগে খাওয়াই দিই। তা বললাম ঠিক আছে চাচা, আপনি খাওয়ান, তারপরে আমি খাওয়াচ্ছি, সবার খাওয়া হয়ে যাক, তারপরে না হলে আমি খাওয়াবো। তো এখানে গ্লাসে দেখেন, এক গ্লাসে পানি আছে, এক গ্লাসে দুধ আছে, এটা গ্রামের সবাই করে, কম বেশি করে। আর যেহেতু একটু গরিব মানুষ, ওরা ওরা সেরকমভাবে করতে পারছে না, তো এই যেটুকু পেরেছি সেটুকুতেই, মানে মায়ের আশা যে আমার ছেলেটাকে আমি কিছু না করি, কিন্তু অত্যন্ত মুখে একটু ক্ষীর দিয়ে ছেলেটা আমার পরের দিনে যাবে মেয়ে নিয়ে আসতে আহামরি কেউ যাবে না, হয়তো 2-3 জন মানুষ যাবে, সেরকম কিছু একটা করছে না। তো এই বলে, এটা হচ্ছে আমার একটা যা হয়, সেও মানে এসছে। তো যাই হোক, এখানে এখন আমি খাওয়াচ্ছি, কিন্তু গ্রামের বাড়ি তো আর সেরকমভাবে লাইটিং টাইটিং ধরেন করা নাই, একটা লাইট আছে কোনো মতে দেখাচ্ছে একটু, তো হয়তো আপনাদের একটু কষ্ট হবে দেখতে। তো আমি তো ধরেন এত ফর্সা মানুষ না যে একবারে দেখতে খুব, মানে আলো অন্ধকারে দেখা যাবে, তো একটু মানিয়ে নিয়ে দেখেন। তো আমি সবাইকে একটু একটু করে ক্ষীর দিচ্ছি, পায়েস দিচ্ছি। আর আমি আবার ওকে জিজ্ঞাসা করছি যে এই তোমার পাশে যেটা বসে আছে ওটা কে, কারণ ওকে আমি চিনি না, অনেক জনাকেই আমি চিনি না, হয়তো আমি থাকি এখানে কিন্তু আমি সেরকমভাবে অনেক জনাকেই চিনি না। তো ওটা খাওয়ানোর পরে আমি বাসায় চলে আসলাম। বাসায় আসার পরে এখন আপনার ভাইয়ার তো ধরেন ঈদের রাত্রি থেকেই জ্বর এসছে, তো সেইভাবে আর সে রাত্রে কিছু খাওয়া হয়নি, এটা পরের দিন দুপুরবেলা আমি আপনার ভাইয়াকে বললাম যে আজকে আর মাংস টাংস যেহেতু খাচ্ছ না, তাহলে আলু ভর্তা, শাক ভাজি এবং পটল ভাজা করি, আর সেই সাথে একটু মাংস আছে গরম করে দিই, যদি খাই তো খাবে। তো সেভাবে দুপুরের খাওয়াটা হয়ে গেল। আর আমার একটা খালাতো ননদ আছে, সে রাজশাহী ক্যাডেট কলেজের ওখানে তার বাড়ি। সে আমাকে বারবার করে কল দিচ্ছে যে একা একা মনে তোমার ভালো লাগছে না, আমি বুঝতে পারছি যেহেতু বাসায় তুমি এখন একা আছো, ঈদটা তুমি এভাবে পালন করছো, তো একটু সময়ের জন্য হলো তুমি আসো, একটু গল্প করো, ভালো লাগবে। তো যাই হোক, এই বলে যাবো যাবো করতে করতে ঠিক 5:30 বেজে গেল। তো এইভাবে বের হয়ে গেলাম, এখন গাছগুলো দেখছি, আমগুলা কেমন লাগছে। আর এখানে যাই হোক, আপনাদের ভাইয়াও রেডি হয়ে গেছে, তার যাওয়ার ইচ্ছা করছিল না। তো যাই হোক, এখানে আবার চলেও আসলাম আমার এই ননদের বাড়িতে। আর এই যে দেখেন, আমার মেয়ে বেশি একটু দেখায় যে এখানে কেন আসবে, কারণ ওর এই যে বান্ধবী এখানে আছে, ওর জন্য আর সে তাড়াতাড়ি করে বেশি বেশি করে আসতে চায়। তো আমার বিশেষ করে এই পদ্মার চরে আসতে একটু ভয় লাগে, কারণ আপনারা মনে হয় শুনেছেন, মাসখানেক হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটা ছাত্র, বিলিয়ন ছাত্র, সে হচ্ছে আপনার ইংরেজিতে হচ্ছে অনার্স করছে, সে রাসেল ভাইপার কামড়ে সে মারা গেছে আমাদের সারদা ক্যাডেট কলেজের ওখান থেকে। তো ওটা হচ্ছে আমাদের আত্মীয়, হ্যাঁ, তা আমার ননদের ওটা হচ্ছে আপনার এই, মানে ননদেরই আবার ছেলে হয়। তো সেক্ষেত্রে আমার একটু ভয় লাগে, এদিকে আমার 2 মেয়ে, এদিকে দেখেন যাবে, গাড়িরা দাঁড়ানো আছে, আমার এই ননদের ছেলের গাড়ি এইটা। তো ওই গাড়িতে একটু বেড়াবে বলে তারা চলে এসছে
নদীর ধারে। তো আমি একটু ভয় ভয় করছিলাম যে কেন তুমি এখানে এসছো। তো সেখানে কিন্তু আমি ছিলাম না, তারা একটু আনন্দ করবে, তো মোবাইলটা আমার কাছ থেকে নিয়ে গেল। তো দেখেন গাড়িতে এখন সবাই মিলে উঠে একটু ওরা ঘোরাঘুরি করবে, এটা বাচ্চাদের একটা আনন্দ যেটা বললেই হয়। আর যেহেতু সে ওই ঈদে কোথাও যেতে পারেনি, বাড়িতে একা একা ছিল, তো আমি আর সেভাবে কিছু বললাম না যে ঠিক আছে যাও, যে তুমি ঘুরে আস। যাই হোক, দেখতে পাচ্ছেন আপনারা যে দুজন মিলে কি মজাই না করেছে গাড়ির মধ্যে। আমিও মোবাইলটা দিলাম, কিন্তু টেনশনে লাগছিল যে কারণ এরা দুজনে একটু ছটপটা বেশি, আর নদীর ধারে এখন পানি বেশি হয়েছে, তারপরে আবার কিছুদিন আগে একজন সাপে কেটে ওখানে মারা গেছে। তো সব মিলে একটা টেনশনও কাজ করছিল। তো আমার ননদের ছেলেকে আবার বলে সুন্দর করে বুঝিয়ে দিলাম যে বাবা যেখানেই যাও না কেন ওদেরকে একটু চোখে চোখে রাখবা, আর কোথাও নামতে দিবে না, কারণ এরা দুজন যখন এক জায়গায় হয় তখন কিন্তু এরা পাগল হয়ে যায়। পাবনার পাগলা গারদের পাগল না, ওরা এমনি একটু মানসিকভাবে একটু কেমন জানে শুরু করে দেয়। তো এই তো দেখেন, ওখান থেকে বিদায় নিয়ে আমরা চলে আসলাম প্রায় সন্ধ্যা 6:30টার দিকে। তো আসার সময় দেখছি যে সেই পুরনো একটা ভাই যে আমাদের সারদা পাইলট স্কুলের সামনে এই চটপটি বিক্রি করতো, তার ফেমাস একটা চটপটি, খুব ভাল লাগে। তো দেখার পরে আর লোভ সামলাতে পারিনি, এখানে একটু দাঁড়িয়ে গেলাম আর বললাম যে না, চটপটি একটু নিয়ে যাই। কিন্তু সেই ভাইয়ের দোকানে এতই ভিড় যে ভাই কিন্তু সেই দিন আর আমাকে চটপটিটা নিজের হাতে বানায় দেয়নি, ওর একটা ছেলে আছে সে বানিয়ে দিয়েছে। তো বানানোর পরে সেখানে টক এবং কাঁচামরিচ এই দুটো জিনিস দিতে সে ভুলে গেছে। বাসায় আসার পরে খাচ্ছিলাম কিন্তু মনে একটা শান্তি পাচ্ছিলাম না। তো কিছু বলার নাই, কোনো এক সময় যদি ভাইয়ের সাথে দেখা হয় তো কথাটা অবশ্যই আমি তাকে বলবো যে যদি কখনো আমি আপনার কাছে চটপটি নিতে আসি অবশ্যই অবশ্যই আপনি নিজের হাতে বানিয়ে দিবেন, কারো হাতের চটপটি আমাকে দিবেন না। কিন্তু ওদের চটপটি কিন্তু খুবই ফেমাস, চটপটিটা খেতে খুবই মজা। আমি প্রায় এদিকে 5-6 বছর হচ্ছে ওনার হাতে চটপটি খাই, কিন্তু এদিকে আবার 1 বছর হয়ে গেল ওনার হাতের আর চটপটি আমার খাওয়া হয় না। তো সেক্ষেত্রে দেখেন এই দুটো ছেলে কিন্তু ব্রিলিয়ান্ট ছাত্র, কিন্তু তারপরে বাবার কাছে তারা থাকে, এই সময়টা বাবার সহযোগিতা করে। ইচ্ছা করলে কিন্তু তারা আড্ডা মারে বেড়াতে পারে রাস্তাঘাটে, কিন্তু সে আড্ডা মারে না, তার বাবাকে প্রচুর পরিমাণে সহযোগিতা করে। এই দুইটা ছেলে কিন্তু সারদা পাইলট স্কুলে পড়াশোনা করে, আর ওদেরকে ছোটোবেলা থেকে কিন্তু আমি দেখেছি, যেহেতু আমার ছোটো মেয়েকে নিয়ে আমার স্কুলে যাওয়া আসা করার সময় কিন্তু ওদের সাথে আমাদের দেখা হতো, কারণ আমরা সব ভাবিরা মিলে বাচ্চাদের জন্য ফুচকা চটপটি নিয়ে আসতাম। তো সেই সূত্র ধরে কিন্তু এই ভাইয়ের সাথে এবং এই ভাইয়ের দুইটা বাচ্চার সাথে আমাদের দেখা, এবং ওনার ওয়াইফকেও আমরা দেখেছি মাঝে মাঝে আসতো যখন বেশি ভিড় হতো। তো এই তো সারদা আপনার মুক্তারপুর আছে একদম ঢুকতেই, ওখানে কিন্তু এই চটপটির দোকানটা। তো যদি কেউ আমার ভিডিও দেখেন, যদি খেতে মনে চায় অবশ্যই যাবেন। তো এই তো দেখেন আমার মেয়ে কিন্তু এখানে দাঁড়িয়ে আছে, সে কিন্তু খাবে ফুচকা। তা আমি বললাম যে তুমি 5টা ফুচকা নাও, কিন্তু না, সে নেবে 12টা ফুচকা, আর এখানে 12টা ফুচকার দাম হচ্ছে প্রায় 80 টাকা। তো আমি বললাম যে অসম্ভব, এখন তোমাকে আর 80 টাকা দাম ফুচকা কিনে দিতে পারবো না, তুমি এখন একটা বার্গার খাও আর পাশে আমরা চটপটি নিয়ে যাই। তো চটপটি আনার পরে আপনার ভাই